বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা অনার্স প্রথম বর্ষে অনেকগুলো ক্লাস আমরা সম্পন্ন করেছি। আজকে তোমাদের সাথে ব্যবস্থাপনা বিভাগের যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছো, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে অনেকদিন পরে। তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সাথে সাথে আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা ইনশাআল্লাহ এখনও সুস্থ আছি, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরাও বাসা বাড়িতে ভালো আছো এবং সকল শিক্ষকদের জন্য, সকল স্যারের জন্য তোমরাও দোয়া করবা। তো এই অনলাইন ক্লাসের কার্যক্রমের জন্য আমরা আমাদের অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মাহবুল করিম স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অনলাইন ক্লাস সফল করার জন্য আমাদের ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মচারী জড়িত আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লিগ্যাল এনভায়রনমেন্ট, আমাদের লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, আমাদের ব্যবসায় আইনগত পরিবেশ। তোমাদের এই অধ্যায়ে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, চুক্তি আইন নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসে বলেছিলে যে স্যার একটু আইন নিয়ে যদি কিছু ক্লাস হতো তাহলে উপকৃত হতাম। তো আমি সেই প্রয়াসে, যদিও তোমাদের সামষ্টিক অর্থনীতির অনেকগুলো ক্লাস নিয়েছি, যদি প্রয়োজন হয় এবং আমাদের যদি সময় থাকে হয়তো সমষ্টিক অর্থনীতিরও আমি আরও কিছু ক্লাস নিব। তো সাথে সাথে আমি আইনগত ব্যবসার আইনগত পরিবেশ নিয়েও কিছুটা ক্লাস নিব, কারণ বিষয়টা একটু জটিল। আমি দুইবার এই বিষয়ের পরীক্ষা হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। দেখা গেছে অনেক স্টুডেন্ট ফেল করতেছে এবং বুঝতেছে না যে কিভাবে লিখলে নাম্বার আসবে। তো আমরা আজকে কি বিষয়ে আলোচনা করব, আমাদের ল অফ কন্ট্রাক্টের আলোচনার বিষয় হচ্ছে আমরা চুক্তিটা কি, মানে কন্ট্রাক্টের ডেফিনেশনটা আমরা জানবো, কন্ট্রাক্ট, ল অফ কন্ট্রাক্টের সংজ্ঞা, তারপরে চুক্তির অপরিহার্য উপাদান, চুক্তি এবং সম্মতির মধ্যে পার্থক্য এবং সকল চুক্তি সম্মতি, সকল সম্মতি চুক্তি নয়, এই কয়েকটা বিষয় নিয়ে আমরা একে একে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে এসেছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা একে একে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আসলে চুক্তিটা কেন আমাদের জন্য জরুরি। চুক্তিটা এর আগে আসলে ছিল না। আমাদের বাংলাদেশে যে চুক্তিটা বহাল, এই চুক্তিটা আসছে 1872 সালে এবং আসলে দেখা গেছে চুক্তি ছাড়া কোনো রকম কাজ করাই যায় না। শুধু যে ব্যবসা বাণিজ্য না তা না, কোনো কাজে করা যায় না। আসলে মানুষের আচার আচরণ, কৃষ্টি, কালচার, লেনদেন, এই সমস্ত বিষয়গুলোর সাথে আসলে চুক্তি অনেক ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা যদি আরেকটা বিষয় চিন্তা করি, যে আমরা যদি এর আগের যুগের কথা চিন্তা করি, শিল্প বিপ্লবের আগের যুগের, মধ্যযুগ বা আদিম যুগের কথা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে মানুষ বনে বাদরে দলবদ্ধভাবে বসবাস করতে হলে পর্দায় বসবাস করতো, কিন্তু তারা আসলে এই আইন কানুন দিকটা বুঝতো না। তো কালক্রমে যখন আমাদের মধ্যযুগ পেরিয়ে আমাদের শিল্প বিপ্লব, এখন বর্তমানে আমরা আধুনিক যুগে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কোনো কিছু করতে গেলে আমাদের এক পক্ষের সাথে আর এক পক্ষের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মত বিরোধ হতে পারে। এই জন্য আমাদের আসলে চুক্তিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চুক্তি আইনের একটু যদি আমরা আগে চলে যাই, চুক্তি আইনটা আসলে শুরু হয়েছিল 1797 সালে, যখন আমরা ব্রিটিশের অধীনে ছিলাম এই ভারতবর্ষে। তখন ব্রিটিশ চুক্তি আইনটা তখন চালু করে এবং এরপরে যখন আমরা ভারতবর্ষ আমাদের ভাগ হয় 1954 সালে 14 আগস্ট এবং 15 আগস্ট, তখন আমরা ওই চুক্তি আইনটাই আমাদের কিন্তু আবার ভারত এবং পাকিস্তানে বহাল ছিল। কালক্রমে যখন আমরা 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ, আমরা স্বাধীনতা লাভ করি, আমাদের লাখো কোটি শহীদের রক্তের বিনিময়ে আমাদের প্রিয় লাল সবুজের পতাকা, আমাদের অর্জিত প্রিয় স্বাধীনতা আমরা পাই। ঠিক তখনই আমাদের 1972 সালে আমরা একই চুক্তি, আমাদের রাষ্ট্রপতির এক অর্ডিন্যান্স বলে আমাদের কিন্তু একই চুক্তি, সেই 1779 সালের চুক্তিটাই আমাদের 1872 সালের সেই চুক্তিটাই বলবৎ আছে। আর চুক্তিটা আসলে একটা বিষয় হচ্ছে একাধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে কিছু সুনির্দিষ্ট বিষয় থাকে চুক্তির মধ্যে, কি দায়িত্ব থাকবে, কি ধরনের মতামত থাকবে এবং ঐক্যমত তৈরি করাটা আসলে চুক্তির মূল বিষয়। তো আমরা আসলে চুক্তির সংজ্ঞাটা নিয়ে আমরা একটু কথা বলি। চুক্তির সংজ্ঞা আমরা শুরুতেই চুক্তির সংজ্ঞাটা নিয়ে আমরা কথা বলবো। আসলে চুক্তিটা যদি আমরা এই শাব্দিকভাবে চিন্তা করি, তাহলে চুক্তির এই
ইংরেজি শব্দটা যদি ল্যাটিন শব্দ আমরা চিন্তা করি, ল্যাটিন রূপ ছিল কন্ট্রাক্টস, CONTREUTS, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। কন্ট্রাক্ট শব্দটা হচ্ছে কি ল্যাটিন শব্দ, CONTRUCTS, কন্ট্রাক্ট হচ্ছে ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ থেকে আসলে কন্ট্রাক্ট শব্দটা আসে ইংরেজিতে CONTRACT, কন্ট্রাক্ট। তাহলে এটা হচ্ছে ল্যাটিন শব্দ কন্ট্রাক্টস, আর এটা হচ্ছে ইংরেজি শব্দ কন্ট্রাক্ট, যার বাংলা হচ্ছে চুক্তি, যার বাংলা হচ্ছে চুক্তি। আমরা আবারও শাব্দিক রূপগুলো আমরা বিশ্লেষণ করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। চুক্তির ইংরেজি পরিভাষা হচ্ছে কন্ট্রাক্ট, আর এই শব্দটা ল্যাটিন শব্দ ছিল কন্ট্রাক্টস। একই কথা, এই কন্ট্রাক্টস থেকে কন্ট্রাক্ট শব্দটা আসলে এসেছে, এই শব্দটা থেকে কন্ট্রাক্ট শব্দটা এসেছে, যার অর্থ হলো কোনো বিষয়ে কি করা, ঐক্যমত হওয়া বা চুক্তিবদ্ধ করা। ঐক্যমত না হলে বা চুক্তিবদ্ধ না হলে সেখানে কিন্তু আমরা যে কন্ট্রাক্ট শব্দটা ব্যবহার করতে পারবো না, সেটা আমাদের সুনির্দিষ্ট হবে না। এবং মনে রাখতে হবে চুক্তি পালন করতে গেলে আমাদের সবসময় দুইটা পক্ষ থাকবে। কয়টা পক্ষ থাকবে? দুইটা পক্ষ থাকবে, এবং সেখানে আমাদের চুক্তির কিছু শর্ত থাকবে। শর্ত সাপেক্ষে আমরা কি করব, এই পক্ষসমূহ এক পক্ষ আরেক পক্ষের সাথে যেই লিখিত অথবা মৌখিকভাবে যে আইনসম্মতভাবে সম্মতি প্রদান করবে এবং ঐক্যমত্য পোষণ করবে, সেটা হচ্ছে কি চুক্তি। আর চুক্তি হতে হবে কতগুলো বিষয়, স্পেসিফিক কিছু বিষয় থাকবে। চুক্তি কিন্তু যে মানে বেআইনি বিষয় নিয়ে, যেটা আইনগতভাবে সিদ্ধ, সেই সমস্ত বিষয়গুলোতে বিদ্যমান থাকবে। এবং আরও একটা বিষয় হচ্ছে আইনের বাধ্যবাধকতা সৃষ্টিতে সক্ষম, অর্থাৎ যাদের চুক্তি করার যোগ্যতা নাই তাদের সাথে কিন্তু আমার চুক্তি করলে চুক্তি হবে না, তাহলে আইনগত বাধ্যবাধকতাও আমার থাকতে হবে। এবং সেখানে যারা আইনগত বাধ্যবাধকতা তৈরিতে বা সৃষ্টিতে সক্ষম, সেখানে আমার কি করতে হবে, এই চুক্তিটা আমার তৈরি করতে হবে। এবং আমার কোনো বিষয়ের একটা উপযুক্ততা থাকতে হবে, এবং নির্দিষ্ট বিষয় সম্পর্কে আমার পালনের কি কি বিষয় আমি পালন করব, বিষয়বস্তুগুলো কিন্তু আমার স্পেসিফাই হতে হবে। চুক্তি আইন নিয়ে যদি আমরা সংজ্ঞা দিতে যাই, তাহলে আমাদের চিন্তা করতে হবে, চুক্তি আইন সংজ্ঞা দিতে গেলে আমরা চিন্তা করতে হবে আমাদের প্রথম আইন অনুযায়ী কি কি বিষয় আমাদের বলা যায়। তাহলে আমরা চুক্তি আইনের সংজ্ঞাটা নিয়ে আমরা একটু কথা বলি। সবসময় আমরা কিন্তু আইনের বিষয়টা আমরা চিন্তা করবো, আমরা যখন এক্সাম দিব আমরা কোনো বিষয় বানিয়ে লেখার চেষ্টা করবো না। আমরা যেহেতু এটা আইনের বিষয়, আমরা আইনের যে সমস্ত বিধিবিধানগুলো আছে ওই আইনের বিধিবিধানগুলো অনুপাতে আমাদেরকে কিন্তু লিখতে হবে। তাহলে আমাদের চুক্তি আইন, আমাদের 1872 সালে চুক্তি আইনের 2 জ ধারায় একটি কথা আমাদের এই ক্লজে আছে যে an agreement enforceable by law is contract, an agreement enforceable by law is a contract। এটা হচ্ছে আমরা যদি ইংরেজি দিই তাহলে আমাদের ইংলিশ হবে সেকশন 8, 2 এর সেকশন 8। এখন আমরা এটার বাংলা যদি আমরা বলি, আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে কি বলা হয়? চুক্তি বলা হয়। আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি, সম্মতি চুক্তি বা সম্মতি হচ্ছে চুক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা চুক্তির যদি সংজ্ঞা আমরা দিতে যাই, আমাদের সবসময় চিন্তা করতে হবে আমাদের বাংলাদেশে বিদ্যমান যে চুক্তি আইন আছে সেই আইনের সংজ্ঞাটা আমরা কি বলবো। 1872 সালের 2 এর জ ধারায় আমাদের বলা হয়েছে আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি। যদি আমরা ইংলিশে লিখি an agreement enforceable by law is a contract, তখন আমরা ইংলিশে লিখব সেকশন 2 এর H উপধারা। এছাড়া আমাদের আরো একটা জনপ্রিয় সংজ্ঞা আছে, যেটা আমাদের ব্রিটিশ একজন বিচারক স্যার ফ্রেডারিক ফুলাক এর মধ্যে উনি আরেকটা সংজ্ঞা দিয়েছেন, এটাও জনপ্রিয় সংজ্ঞা। Every agreement and promise enforceable at law is a contract. Every agreement and promise enforceable at law is a contract. অর্থাৎ আইনের দ্বারা বলবৎযোগ্য প্রতিটি সম্মতি, আইনের দ্বারা বলবৎযোগ্য প্রতিটি সম্মতি এবং প্রতিশ্রুতি, আমরা স্যার ফ্রেডারিকের সংজ্ঞাটা আমরা যদি আমরা বলি, স্যার ফ্রেডারিক ফুলাক
স্যার ফ্রেডারিক ফুলার, এই সংখ্যাটাও খুবই আমাদের গুরুত্বপূর্ণ। স্যার ফ্রেডারিক ফুলার তিনি একজন ব্রিটিশ জাস্টিস ছিলেন, বিচারক। তিনি বলছেন প্রতিটি সম্মতি এবং প্রতিশ্রুতি আইনের দ্বারা বলবৎযোগ্য, আইনের দ্বারা বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতি হচ্ছে চুক্তি। অর্থাৎ যে চুক্তিটা বা যে সম্মতিটা আসলে আইনের দ্বারা বলবৎযোগ্য না, সেটা আসলে কখনো আমরা চুক্তি আমরা বলতে পারবো না। তাহলে যে চুক্তিটা আমাদের স্যার ফ্রেডারিক ফুলার যেটা বলেছেন, ব্রিটিশ একজন জাস্টিস, তিনি বলছেন আইনের দ্বারা বলবৎযোগ্য প্রত্যেকটা প্রতিশ্রুতি বা প্রত্যেকটা সম্মতি হচ্ছে কি আমাদের ল অফ কন্ট্রাক্ট, অর্থাৎ আমাদের হচ্ছে চুক্তি। তাহলে আমরা এখন যদি বিশ্লেষণে যাই, চুক্তি বলতে আমরা কি বুঝি? তাহলে আমাদের চুক্তি বলতে সবসময় আমাদের থাকবে দুইটা পক্ষ থাকবে, চুক্তিটা আইনের দ্বারা বলবৎযোগ্য হবে, চুক্তির মধ্যে কি থাকতে হবে? সম্মতি থাকতে হবে, এবং সম্মতিতে অবশ্যই আইন কি থাকতে হবে? আইনের দ্বারা বলবৎযোগ্য। এখন আমরা একটা উদাহরণ দিই। ধরা যাক আমরা একটা চুক্তির উদাহরণ দিচ্ছি শিক্ষার্থীবৃন্দ। ধরা যাক মিস্টার করিমের একটা বাড়ি আছে, দোতলা একটা বাড়ি আছে। মিস্টার করিমের কি আছে? দোতলা একটা বাড়ি আছে। সেই বাড়িটার মার্কেট ভ্যালু হচ্ছে ধরো 20 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা। সে আমরা 30 লক্ষ টাকা দেবে। মিস্টার করিম কি করছে? মিস্টার রহিমকে তার বাড়িটা ক্রয় করার জন্য, সে বিক্রয় করার জন্য রহিমের কাছে ইচ্ছা প্রকাশ করেছে। এখন এই ক্ষেত্রে যদি মিস্টার করিমের বাড়িটা যদি বিক্রয় করার জন্য মিস্টার রহিম যদি সায় দেয়, অর্থাৎ করিমের বাড়ি হচ্ছে কার? করিমের, দাম হচ্ছে 30 লক্ষ টাকা, আর বিক্রি করবে কাছে ধরো মিস্টার রহিমের কাছে। এখন রহিম যদি বাড়িটা ক্রয় করতে বা নিতে, উনি বিক্রি করবে, উনি ক্রয় করবে, যদি সেক্ষেত্রে উনি সম্মতি প্রকাশ করে বা যে হ্যাঁ আমি বাড়ি ক্রয় করতে রাজি আছি, আপনি বিক্রি করেন, তখন তাদের মধ্যে যদি একটা আইনগত যদি সম্মতি হয়, তখন সেটাকে আমরা চুক্তি বলে ধরে নিই। এক্ষেত্রে আমরা আরো বিভিন্ন উদাহরণ দিতে পারি। আমাদের মুসলিম যে পারিবারিক আইন আছে, সেখানে আমাদের সবচেয়ে একটা বড় উদাহরণ, আমাদের যে বিয়ে, বর এবং বোনের যে বিয়ে যে হয়, সেটাও কিন্তু বড় ধরনের আমাদের চুক্তি। কারণ সেখানে একটা নির্দিষ্ট দেনমোহর থাকে এবং চুক্তির মাধ্যমে কিন্তু বিয়ে হয়, এবং সেখানে রেজিস্ট্রি করে নির্দিষ্ট রেজিস্টার বা কাজের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। চুক্তি নিয়ে আমাদের আলোচনা শেষ। আমরা এখন পরবর্তী আলোচনা চলে যাবো আমাদের চুক্তি আইন কি। আমরা চুক্তি আইনের সংজ্ঞাটা আমরা কিছুক্ষণ আগে আমরা ভূমিকা নিয়ে আলোচনা করছি, ভূমিকা কি, চুক্তিটা কিভাবে আসছে, আমরা চুক্তি সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। এখন আমরা চুক্তি আইন নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, চুক্তি আইন মানে চুক্তি যে বিষয়টা আমাদের আইনের মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে কি আমাদের চুক্তি আইন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস চিন্তা করো, আমরা আলোচনা থেকে কি পেলাম? আমাদের চুক্তি আইনটা হলো 1872 সালে। আমাদের চুক্তি আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে কত? 1872 সালের চুক্তি আইনের 2 জ দ্বারায়, আর ইংরেজিতে বললে সেকশন 2 এর H দ্বারায় আমাদের স্পষ্ট সংজ্ঞা দেওয়া আছে। এখন দেখো, যখন কোনো বাণিজ্যিক লেনদেন হবে, যখন কোনো কি হবে? বাণিজ্যিক লেনদেন হবে। কারণ এখন আমাদের আধুনিক যুগ, ব্যবসা বাণিজ্য যুগ, আমাদের সবসময় এক পক্ষের সাথে অপর পক্ষের সবসময় কি হবে? লেনদেন হবে। এই লেনদেন হতে গেলে আমরা জটিলতা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, আমরা যে লেনদেন সম্পর্কে আমরা বা লেনদেনকে সহজ করার জন্য বা আমরা আরো ইজি করার জন্য এই আমাদের চুক্তি আইনটা কিন্তু আমাদের আসছে। এবং চুক্তি আইন কিন্তু বাণিজ্যিক আইনের, আমাদের কমার্শিয়াল লর কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন চুক্তি আইন কোনো আসলে সাধারণ আইন নয়। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের দেশে প্রচলিত যে সিভিল কোড বা আমাদের যে দেওয়ানি আইন আছে, দেওয়ানি আইনের প্রত্যেকটা শাখার মধ্যে চুক্তি আইন আমাদের অনুসৃত আছে। এবং আমরা কিন্তু দেওয়ানি আইনের যে কোনো ধারায়, আমরা যে কোনো শাখায় গেলে আমাদের কিন্তু চুক্তির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। চুক্তি আইন বাণিজ্যিক লেনদেন করতে আমাদের সবসময় কি করে? আমরা নিশ্চয়তা পাই। এখন আসো,
তাহলে আমরা আবারও যদি সংজ্ঞায় চলে যাই, আমাদের আগের সংজ্ঞা থেকে আমরা কি পাই, আমাদের 1972 সালের চুক্তি আইনটাই বাংলাদেশে কি আছে, বলবৎ আছে। আমরা যদি আবার স্যার ফ্রেডারিক পোলাক, সেই বিখ্যাত বিচারকের কথা আমরা চিন্তা করি, তিনি চুক্তি আইন নিয়ে একটা কমেন্টস করেছেন। চুক্তি আইনের উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি। চুক্তি আইনের উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক প্রতিশ্রুতি যা হতে সে আশা করে যে আমি যা আশা করছি অপরপক্ষ সেই প্রতিশ্রুতি সম্পন্ন করবে, এরূপ নিশ্চয়তা করা বা এরূপ নিশ্চয়তা প্রদান করাটাই হচ্ছে কি চুক্তি আইন। তো আমরা চুক্তি আইন নিয়ে আর বেশি কিছু বলবো না। আমরা চুক্তি কি, চুক্তি আইন কি, এই বিষয়ে আলোচনা করছি। আমরা এখন একটা কিভাবে একটা চুক্তিকে আমরা বলতে পারি যে না এটা চুক্তি আইন। এই চুক্তি আইন বা চুক্তির শর্তগুলো যদি পূরণ হয় তাহলে আমরা বুঝতে পারবো যে না এই চুক্তিটা আইনগতভাবে স্বতঃসিদ্ধ হয়েছে। তো আমরা 1872 সালের 2 ধারা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, 1872 সালের চুক্তি আইনের 2 ধারায় আমাদের কিছু কিছু কথা বলছে। কি কি কথা বলছে আমরা একটু মুছতেছি এই শিক্ষার্থীবৃন্দ। 2 ধারা আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে চুক্তিতে কখনো এক পক্ষ থাকবে না। তাহলে কয় পক্ষ থাকবে? একাধিক পক্ষ থাকবে। এটা আমাদের একটা পয়েন্ট। তারপরে আমাদের এরপর আরো পয়েন্ট আছে। কি কি পয়েন্ট আছে? প্রস্তাব এবং স্বীকৃতি থাকবে। এক পক্ষ প্রস্তাব গ্রহণ দিবে, আর পক্ষ কি করবে? গ্রহণ করবে। গ্রহণ করাটা বা সম্মত হলে সেটা হবে কি স্বীকৃতি। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেমন আইনগত বা আইনসম্মত উদ্দেশ্য হতে হবে। আইনসম্মত উদ্দেশ্য হতে পারে। আমরা এই 3টে পয়েন্ট আলোচনা করার পরে আমরা বাকি পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা সহজ একটা বিষয়। চুক্তি আইনে যদি আমরা 1872 সালের চুক্তি আইনের সেকশন 2 এর আমরা যদি উপধারা যদি আমরা চিন্তা করি, সেখানে বলা হয়েছে যে পক্ষ থাকবে কি একের অধিক পক্ষ থাকবে, একা একা কখনো চুক্তি হয় না। এটা নিয়ে আমাদের আলোচনা করি। 2 নম্বরটা আমাদের একটু বুঝার বিষয় আছে, প্রস্তাব এবং স্বীকৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 1872 সালের চুক্তি আইনের এই 2 এর এ ধারা এবং 2 এর বি ধারা প্রস্তাব এবং স্বীকৃতির কথা বলা হয়েছে। 2 এর এ ধারায় বলা হয়েছে, 2 এর এ ধারা বলা হয়েছে প্রস্তাব দিতে, আর আইনের 2 এর বি ধারা বলা হয়েছে স্বীকৃতি দিতে। যেমন প্রস্তাব কি স্বীকৃতি কি, আমি তোমাদের সাথে আর একটা উদাহরণ দিই। মনে করো মিস্টার এক্স তার একটা ল্যাপটপের মূল্য হলো 50,000 টাকা। মিস্টার এক্স এর একটা ল্যাপটপের মূল্য কত? 50,000 টাকা। তিনি কি করছেন? তার এই ল্যাপটপটা ওয়াই এর কাছে বিক্রয়ের জন্য প্রস্তাব করছেন। তাহলে আমাদের এই প্রস্তাবটা হলো সেকশন বি এ আমাদের স্পষ্ট আছে যে আমার একটা বিষয়বস্তু আছে বা আমার একটা সম্পদ আছে, সেটা আমি কি করতেছি? বিক্রয় করতেছি। তাহলে এই এক্স এর 50,000 টাকা মূল্যের ল্যাপটপ বিক্রয়ের যেই প্রস্তাব কার কাছে? ওয়াই এর কাছে। এটা হলো প্রস্তাব, যেই ইচ্ছা পোষণ করছে। আর ওয়াই যখন এই ল্যাপটপটা ক্রয় করতে ইচ্ছুক হবে তখন হবে কি সম্মতি। এই দুইজনের মধ্যে যে কাজটা হবে সেটা হলো চুক্তি। চুক্তির মাধ্যমে তখন এই ল্যাপটপটা লেনদেন হবে এবং ওয়াই এর এক্স এর ল্যাপটপের মালিকের সঙ্গে কি হয়ে যাবে? ওয়াই হয়ে যাবে। প্রস্তাব ও স্বীকৃতি কখনো ব্যক্ত হতে পারে, অব্যক্ত হতে পারে। অনেক সময় বলে যে আপনি রাজি কিনা, চুপ থাকে। এখানে আইনের কিন্তু ফাঁকফোকর আছে। কেউ যদি কোনো কাজে যদি জিজ্ঞাসা করে যে আপনি এই কাজে রাজি কিনা, উনি যদি কোনো ধরনের আওয়াজ না করে তাহলে বোঝা যাচ্ছে উনার মৌন সমর্থন আছে। উনি চুপ করে থাকা মানে উনি রাজি আছে, উনি রাজি আছে। পরবর্তীতে বললে হবে না যে না আমি রাজি নাই, এটা তো আমি বলি নাই। আইন বলতেছে উনি যেহেতু কোনো কথাই বলে নাই, তাহলে মৌন সম্মতি থাকলেও কিন্তু কি হবে? সম্মতি হবে। তার মানে উনি চুপ ছিল, উনি রাজি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এরপরের যে পয়েন্টটা নিয়ে আমরা একটু কথা বলি, আইনসম্মত উদ্দেশ্য। আমাদের এই 1972 সালের চুক্তি আইনের 1972 সালের চুক্তি আইনের আমাদের 2 এর 23 ধারা, আমাদের 23 নং ধারায় বলা হয়েছে। কত ধারা? 23 নং ধারা। 23 নং ধারায় বলা হয়েছে যে কোনো চুক্তি যদি করে চুক্তি মোতাবেক চুক্তিটা অবশ্যই কি হতে হবে? আইনসিদ্ধ হতে হবে।
কারণ আইনের পরিপন্থী যদি কোনো চুক্তি আমি করে থাকি সেটা কিন্তু আসলে আইনসঙ্গতভাবে স্বতঃসিদ্ধ হবে না এটা, এবং প্রস্তাব স্বীকৃত যখন সেটা হবে অবৈধ বলিয়া গণ্য হবে। যদি আমরা মনে করি একটা খারাপ উদাহরণ দিই যে একজনের কে মানে মানে এটা খারাপ উদাহরণ যে খুন করার জন্য তারা 5 লক্ষ টাকা কন্ট্রাক্ট করছে, কিন্তু সে নির্দিষ্ট ব্যক্তিকে আসলে মেরে ফেলছে, 5 লাখ টাকা পাইছে। তাহলে এই যে অপরাধমূলক যে কাজটা, এক মানুষকে হত্যা করাটা সম্পূর্ণ বেআইনি এবং একটা গ্রহিত কাজ। দেখা গেছে যে সে এক্স বা ওয়াই সে টাকাটাও পাইছে চুক্তি মোতাবেক, কিন্তু এটা আসলে আইন সিদ্ধ নয়। এই ধরনের আরো অনেক অপরাধমূলক কাজ হতে পারে যেটা আমার আইনে স্বীকার করে না বা এটা আইন সিদ্ধ নয়, সেই কাজটাকে আমরা কখনো আইনগত কাজ বলতে পারি না, এবং সেখানে চুক্তি হলো বা সম্মতি বা প্রতিশ্রুতি প্রকাশ করলো সেটা আসলে আইন সিদ্ধ হবে না। পরবর্তীতে হলো আইনসম্মত প্রতিদান। আমাদের চুক্তি আইনে 25 নং ধারায় বলা হয়েছে আইনসম্মত প্রতিদান দিতে হবে। প্রতিদান শব্দের অর্থ যদি আমরা চিন্তা করি, অবশ্যই উপাদান এক পক্ষ অন্য পক্ষ। প্রতিদান হলো কিছু কি করা, শর্ত ত্যাগ করা। আমি কারোর জন্য কোনো কিছু করলাম, আমি বিনা প্রতিদানে করলাম, বা সে যদি কখনো কোনো এটার স্বীকৃতি প্রদর্শন করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বৈধ চুক্তির অত্যাবশ্যকীয় উপাদান হলো প্রতিশ্রুতির বিনিময়ে এক অন্য পক্ষকে যদি দেয়, কিছু দেয় বা সত্য ত্যাগ করে, মানে মালিকানা ত্যাগ করে, নিঃশর্তে দিলে বা অন্য পক্ষের নিকট হতে কিছু গ্রহণ করলে তা হবে কিন্তু প্রতিদান। এবং 25 নং ধারায় বলা হয়েছে কিছু ব্যতিক্রম ব্যতীত প্রতিদানহীন সম্মতি বলে গণ্য হয়। তাহলে আমাদের এখন একটা জিনিস চিন্তা করতে হবে, আইনসঙ্গত প্রতিদান হইতে হবে, যেটা আমাদের কি বলা হয়েছে 25 নং ধারা বলা হয়েছে। স্বেচ্ছাসায় হলো যিনি নীতি নীতি প্রণোদিত হয়ে সায় দেয়। সায় দেওয়া মানে অনেকে চুপ করে থাকা, যেটা আমি কিছুক্ষণ আগে বলছি, যেটা আমার কেউ আমাকে জোর করে বলে নাই। এখানে যদি অনুচিত প্রভাব, মিথ্যা বর্ণনা, বল প্রয়োগ বা ভুলের বশবর্তী হয়ে প্রদত্ত আইনসঙ্গতভাবে বলবদ্ধ হবে না। যদি আমি 14 ধারা অনুপাতে আমি চিন্তা করি, কত ধারা? 14 ধারা অনুপাতে যদি আমি স্বেচ্ছাসায় দিয়ে থাকি তাহলেও আমার চুক্তিটা হবে। তারপর হচ্ছে চুক্তি সম্পাদন যোগ্যতা। আমরা 10 এবং 11 নম্বর ধারার কথা চিন্তা করি 1872 সালে। আমাদের মনে রাখতে হবে চুক্তি করার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, কার কার সাথে চুক্তি করা যাবে। আমরা জানি আমাদের চুক্তি আইন অনুযায়ী যদি আমরা 10 ও 11 নং ধারার কথা আমরা চিন্তা করি, তাহলে আমরা একটু পিছনে ফিরে আমরা পিছনে যাই। আমাদের কিছু কিছু ব্যক্তির সাথে আমাদের স্বাভাবিকভাবে চুক্তি করা যাবে না, যাদের বয়স বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছর হয়নি, যারা মস্তিষ্ক বিকৃতি, যারা আমাদের দেশের আপাতত আমাদের দেশের নাগরিক নয়, বা যাদের শারীরিক সমস্যা আছে, বা দেউলিয়া কোনো ব্যক্তি, এই সমস্ত ব্যক্তির সাথে যদি আমরা আসলে চুক্তি করি তাহলে আমাদের চুক্তিটা হবে না। এবং আদালত কর্তৃক কাউকে ফৌজদারি মামলায় যাকে মানে দোষী সাব্যস্ত করা হয়েছে, মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে, এ ধরনের জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বা ঘোষিত দেউলিয়া ব্যক্তি, এই ধরনের ঘৃণিত ব্যক্তির সাথে চুক্তি করলে আমার চুক্তিটা হবে না। তাহলে আমার চুক্তি সম্পাদনের যোগ্যতা আছে, আইন অনুযায়ী সমস্ত ব্যক্তির সাথে চুক্তি করতে হবে। তারপর চুক্তিটা লিখিত হতে হবে এবং নিবন্ধিত হতে হবে। যদি আমরা চুক্তিটা লিখিত বা নিবন্ধিত না করি তাহলে আমরা তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবো না। এবং চুক্তির মাধ্যমে, বৈধ চুক্তির মাধ্যমে এক পক্ষের সাথে আরেক পক্ষের যে সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কটা হতে হবে আইনগত সম্পর্ক। এবং আরেকটা বিষয় আমাদের চিন্তা করতে হবে, চুক্তিটা আমাদের নির্দিষ্ট হতে হবে। কি বিষয়ে আমি আলোচনা করলাম, কি বিষয়ে চুক্তি করলাম, সেটা আমার চুক্তিপত্রে উল্লেখ নাই, এটা হবে না। চুক্তিপত্রে বা আমার যে চুক্তিটা আমার লিখিত রূপ হবে, কি বিষয়ের সাথে আমি অন্য পক্ষের সাথে চুক্তি করছি সেই বিষয়টা আমার নির্দিষ্ট হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ছিল, আমরা তৃতীয় টপিকে চলে গেছি, চুক্তির অপরিহার্য উপাদান। আমরা তাহলে যেগুলো আলোচনা হচ্ছে আমরা এগুলো মুছে করতেছি, আমাদের বোর্ডেরও জায়গা কিছুটা কম। তাহলে আমরা কি কি নিয়ে আলোচনা করেছি আজকে? চুক্তি কি, চুক্তি আইনের সংজ্ঞা, এবং চুক্তি করতে গেলে আমার অপরিহার্য উপাদান বা চুক্তির অপরিহার্য উপাদানগুলো কি, অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব সম্মতি নিয়ে। আমরা আলোচনা করব সম্মতি বিষয়টা কি। আমরা সম্মতি বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, যে আমাদের আইন কি বলে সম্মতি বিষয়টা নাকি আমরা বলি।
সম্মতির আমাদের ইংরেজি হলো এগ্রিমেন্ট। সম্মতির ইংরেজি হলো আমাদের কি? এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কেউ কোনো কাজ করতে বা কেউ কোনো প্রস্তাবে যদি একমত পোষণ করে বা রাজি হয়, তখন আমরা বলি যে সে সম্মতি প্রকাশ করেছে বা সম্মত হয়েছে। তবে আইন কি বলে, আমরা সে আইন নিয়ে আমরা চিন্তা করব। আমাদের 1872 সালের চুক্তি আইনের 72 সালের চুক্তি আইনের আমাদের 2 জ ধারায় আমাদের কি বলছে, আমরা একটু 2 ইয় ধারায় ধারায় আমাদের বলা হয়েছে, every promise and every set or promise, every promise and every set of promise forming the consideration for each other is an agreement। এটা আমাদের আইনে সেকশন 2 এর ই ধারায় বলা হয়েছে 1872 আমাদের যে ল অফ কন্ট্রাক্ট আইন, সেখানে বলা হয়েছে কিছু করা বা করা হতে কি থাকা, বিরত থাকার প্রতিশ্রুতি একটি অপরটির প্রতিদান হিসেবে দেওয়া হলে তাকে কি বলা হয়? সম্মতি বলে। আমরা আর একটা উদাহরণ আমরা দিয়ে আমরা উদাহরণটা যদি আমরা একটু বুঝতে আমাদের মানে সুবিধা হবে। আমরা একটা সহজ উদাহরণ দিই, মামলার উদাহরণ আমরা যাব না। ধরা যাক মিস্টার এম এর একটা টয়োটা করোলা মডেলের গাড়ি আছে, সেই গাড়িটা 12 লক্ষ টাকায় বিক্রি করবে মিস্টার এন এর কাছে। সে কি করলো? বিক্রি করার জন্য মিস্টার এন এর কাছে সে প্রস্তাব দিল। সেক্ষেত্রে কি হলো? কার গাড়ি? এম এর গাড়ি। কত লক্ষ টাকা? 12 লক্ষ টাকা। আর কার কাছে প্রস্তাব দিল? এন এর কাছে প্রস্তাব দিল। এখন এন যদি এতে রাজি হয়, রাজি হইলেই তাদের দুই পক্ষের মধ্যে কি হবে? সম্মতি হবে। আর যদি এন এতে রাজি না হয়, তাহলে এম এবং এন এর মধ্যে সম্মতি কিন্তু আইন অনুযায়ী হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি সম্মতি বিষয়টা কি। সম্মতি বিষয় হচ্ছে এক পক্ষ বা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের কাছে যদি কোনো প্রস্তাব রাখে এবং সেই প্রস্তাবে যদি দ্বিতীয় পক্ষ রাজি হয়, সেই রাজিটাকে কি বলা হবে? সম্মতি। তো আমরা সম্মতি আমাদের সম্মতি শেষ হওয়ার পরে আমরা এখন চলে যাব যে কোনটা সম্মতি, কোনটা আমাদের চুক্তি। আমরা এখন পার্থক্য নিয়ে একটু আলোচনা করব। আমাদের মনে রাখতে হবে এই পার্থক্যটা আমাদের ব্রিফ কোশ্চেনে আসবে না, আমাদের হয়তো শর্ট কোশ্চেনে আমাদের আসবে। আসলে আমাদের হয়তো 4 নম্বরের আসতে পারে। তো আমরা যাতে স্পেসিফাই করে আমরা পার্থক্যগুলো দিতে পারি, মিনিমাম 5টা বা 7টা আমরা দিব এবং আমরা পার্থক্য দেওয়ার সময় মনে রাখবো এটা অবশ্যই আইনের বিষয়। এখানে বানাইয়া বা নিজের মন গড়া কোনো কিছু লেখা যাবে না। যেটা আইন সিদ্ধ নয় এমন কোনো বিষয় লিখে যদি আমরা খাতা একেবারে পুরো ফেলি, আমরা যদি প্রচুর খাতা আমরা লিখি, তাহলে কিন্তু আমরা আসলে নাম্বার না পাওয়ার সম্ভাবনাই খুব বেশি। এটা আমরা ধরে নেব, আমরা স্বতঃসিদ্ধভাবে আইনগতভাবে আমরা লিখবো। তাহলে এখন আমাদের এই পর্যায়ে আলোচনার বিষয় হচ্ছে কোনটা চুক্তি, কোনটা সম্মতি। আমরা চুক্তি আর সম্মতি নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা চুক্তির সংজ্ঞা যদি বলি, চুক্তিটা হবে আইন দ্বারা বলবৎযোগ্য এবং সম্মতি বা প্রতিশ্রুতিকে কি বলে? চুক্তি বলে। আর যদি সম্মতি বলি, দুইটা পক্ষ কোনো কিছু করতে বা বিরত থাকতে কি করবে? কোনো সুনির্দিষ্ট বিষয়ে দুটি পক্ষ কোনো কিছু করতে বা বিরত থাকতে যদি তারা কি করে? একমত হয়। যদি কোনো কিছু করতে অথবা বিরত থাকতে তারা একমত হয়, তখন তাকে কি বলা হবে? সম্মতি বলা হবে। তাহলে আমরা চুক্তি এবং বুঝলাম, সম্মতি বুঝলাম। দেখো, সম্মতি বৈধ বা অবৈধ ওই রকম হতে পারে। আমি কিছুক্ষণ আগে একটা খারাপ উদাহরণ দিয়েছি। সেই খারাপ উদাহরণটা হচ্ছে যে কেউ কাউকে যদি মানে আমি যে খারাপ উদাহরণটা দিয়েছি সেই উদাহরণটা আমি আর টানতে চাই না। তাহলে দেখো, সম্মতিটা বৈধ হইতে পারে, অবৈধ হইতে পারে, কিন্তু চুক্তি কখনো আইনের পরিপন্থী হইতে পারে না। অর্থাৎ চুক্তি কখনো অবৈধ হইতে পারে না। চুক্তি হইতে গেলে অবশ্যই বৈধতা থাকতে হবে। উদ্দেশ্যের বিষয়টা, সম্মতি বৈধ অবৈধ উভয় উদ্দেশ্য হইতে পারে। যেমন কেউ কারো বাড়ি লুট করার জন্য আরেকটা গ্রুপকে লাগাইলো যে তার বাড়িতে ডাকাতি করবা, সব জিনিস নিয়ে যাবে, তাইলে সেই চুক্তি বা সেই সম্মতিটা বৈধ নয় এখানে আইন দ্বারা।
কিন্তু চুক্তি যখন হবে তখন অবশ্যই চুক্তিটা বৈধ বা আইনসঙ্গত হতে হবে, এবং চুক্তি অবশ্যই নির্দিষ্ট হইতে হবে। আর সম্মতি কিন্তু নির্দিষ্ট বা অনির্দিষ্ট উভয় রকম সম্মতি হইতে পারে, এবং সম্মতিতে স্বাধীন চায় থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু চুক্তিতে অবশ্যই স্বেচ্ছা বা স্বাধীন চায় আমার থাকাটা আবশ্যক। তারপরে নিবন্ধিত বিষয়, সম্মতি লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে, বা নিবন্ধিত হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু চুক্তি অবশ্যই লিখিত বা নিবন্ধিত হতে হবে। চুক্তি অবশ্যই লিখিত বা নিবন্ধিত হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা চলে যাব যোগ্যতা নিয়ে। সম্মতি করার জন্য যে আইনগত যে বিষয়গুলো আছে, এই ভদ্রলোকের যোগ্যতা আছে কিনা, সে ফৌজদারি দণ্ডপ্রাপ্ত কিনা, সে পাগল কিনা, সে দেউলিয়া কিনা, তার বয়স 18 বছর হয়েছে কিনা, সে নাবালক না সাবালক, এটা মোটামুটি তোমার যোগ্যতা বিবেচনা করা হয় না। সম্মতি প্রদানের জন্য কোনো পক্ষের সে আইনগত যোগ্যতা বিবেচনা করা হয় না। কিন্তু চুক্তি করতে গেলে আমাদের সবসময় চুক্তি সম্পাদনের যোগ্য বা যোগ্যতা সম্পন্ন লোকের সাথে আমার কি করতে হবে? চুক্তি করতে হবে। একটা উদাহরণ, আমরা কোনো নাবালক ব্যক্তির সাথে বা কোনো মস্তিষ্ক বিকৃতি লোকের সাথে বা কোনো দেউলিয়া সম্পন্ন লোকের সাথে যদি আমরা কোনো চুক্তি করি, সেই চুক্তিটা আইনত বৈধতা হবে না। সম্মতি অনেক সময় জনস্বার্থের পরিপন্থী হতে পারে, কিন্তু চুক্তি কখনো জনস্বার্থের পরিপন্থী হতে পারে না। সম্মতি চুক্তির উপর নির্ভরশীল নয়, সম্মতিটা চুক্তির উপর নির্ভরশীল নয়, কিন্তু চুক্তিটা অবশ্যই কিসের উপর নির্ভরশীল? সম্মতির উপর নির্ভরশীল। আরও কিছু বিষয় আমাদের আছে, যদি আমরা চিন্তা করি। প্রতিকার, সম্মতিতে কিন্তু আইনগতভাবে কোনো প্রতিকার আমরা নিতে পারি না, যে আসলে আইনগত প্রতিকার এখানে আমাদের আছে কিনা আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা যখন চুক্তির বেলায় আমরা চিন্তা করি, তখন আমাদের অবশ্যই আইনগত প্রতিকার আমাদের আছে কিনা আমরা এই বিষয়টা আমরা খুঁজি। যদি আমাদের চুক্তিতে আইনগত কোনো প্রতিকার নাই, একটা উদাহরণ দিই। প্রতিকার হচ্ছে, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের সাথে একটা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে বা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চুক্তি করছে, কিন্তু দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের সাথে কি করলো? বিশ্বাস ভঙ্গ করলো। সেক্ষেত্রে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবে। যদি এমন চুক্তি করে যে যেখানে মামলা দায়ের করার মতো কোনো অবস্থা নাই, তাহলে এটা আসলে চুক্তি হবে না, কারণ এ ধরনের হতে পারে। আরও একটা বিষয় হচ্ছে আইনসঙ্গত সম্পর্ক। সম্মতিতে যে সম্পর্কটা তৈরি হয় সেটা আসলে সবসময় আইনসম্মত সম্পর্ক হয়েছে বলে আমরা মনে করি, কিন্তু চুক্তির মাধ্যমে যে সম্পর্কটা তৈরি হয় এক পক্ষের সাথে অপর পক্ষে, কারণ আমরা আগেই জানি, ধরো আমাদের প্রথম পক্ষ, এখানে প্রথম পক্ষ বলে, দ্বিতীয় পক্ষ বলে। একটা উদাহরণ দিই, তারা একটা গাড়ি বিক্রয় করার জন্য প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে প্রস্তাব দিল, দ্বিতীয় পক্ষ আইনগতভাবে রাজি হয়ে গেছে বা সম্মতি প্রকাশ করছে, তাহলে দুই পক্ষের মধ্যে যে চুক্তিটা হলো, এটা হলো আইনগত সম্পর্ক দুই পক্ষের মধ্যে। কিন্তু আমরা সম্মতিতে যে সম্পর্কটা তৈরি হয় সেটা আমরা আগেও বলি, সম্মতিটা আসলে সবসময় আইনচিত্ত হবে তাও কোনো কথা না। সম্মতির সম্পর্কটা সবসময় আইনগত হয় না, কিন্তু চুক্তিগত যে সম্পর্কটা সেটা আমাদের সবসময় কি হয়? আইনগত সম্পর্ক আমাদের হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সম্মতি এবং চুক্তি এবং সম্মতির মধ্যে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সর্বশেষ যে টপিক আমাদের আছে আলোচ্য বিষয়, আমরা সর্বশেষ আলোচ্য বিষয় আমরা চলে যাব। সর্বশেষ আলোচ্য বিষয় হলো আমাদের সকল চুক্তি সম্মতি। সকল চুক্তি সম্মতি, কিন্তু সকল সম্মতি চুক্তি নয়। এই বিষয়টা নিয়ে আমরা এখন একটু ব্যাখ্যা করব। এই বিষয়টা নিয়ে আমরা ব্যাখ্যা করব যে কিভাবে সম্ভব সকল চুক্তি কিন্তু সম্মতি, কিন্তু সকল সম্মতি কি নয়? আমাদের চুক্তি নয়। এই বিষয়টা নিয়ে আমরা ব্যাখ্যা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারছি চুক্তি কি, সম্মতি কি, এবং চুক্তি এবং সম্মতির মধ্যে পার্থক্য কি, চুক্তি আইন কি। আশা করি তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো। তোমরা যারা এই মাত্র ফেসবুক পেজে তোমরা এসেছো, আমাদের ডিপার্টমেন্টের পেজে, তোমাদেরকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি।
বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একে একে যতদিন সময় পাই ইনশাল্লাহ আমরা এরপরে আবার অন্য একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তোমরা বাসায় একটু দেখবা, আমরা ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা এই আইনিক বিষয়গুলো একটু জটিল, এখানে আমরা বাসায় যদি না দেখি তাহলে আমরা স্পষ্ট বুঝবো না। আমরা এখন আলোচনা করব যে সকল সম্মতি, সকল চুক্তি সম্মতি, কিন্তু সকল সম্মতি কি নয়? চুক্তি নয়। অথবা আমরা যদি বলি আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতিই হচ্ছে চুক্তি, এটার অথবা আমরা যদি বলি ঠিক আছে। আমরা এখন কি নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? সকল সম্মতি, সকল চুক্তি সম্মতি, সকল সম্মতি চুক্তি না। অথবা আমরা যদি লিখি আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি, এই বিষয়টার আলোকে আমরা আলোচনা করবো। আমরা আগেই আমরা বলেছি আমাদের এই আদ্যপান্ত কথা একটাই, আমাদের যে আইনটা, চুক্তি আইনটা আমাদের হচ্ছে 1872 সালের চুক্তি আইন। আমরা আবারও পুরাতন পিছনে আমরা যাব না, আমাদের চুক্তি আইনটা হচ্ছে 1872 সাল, এটা আমরা সবাই জানি। এবং আমাদের আইন বলা হয়েছে 1872 সালের আইনের বলা হয়েছে 2 ধারায় যে আইনের দ্বারা যে অপরকে বলবৎযোগ্য, আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে কি বলা হয়? চুক্তি বলা হয়। তাহলে আমরা এটা প্রমাণ করতে গেলে আমাদের কিছু বিষয় আমাদের লাগবে। আমার প্রথম বিষয়টা হচ্ছে আমার এই সম্মতি এবং চুক্তি, সকল সম্মতি, সকল চুক্তি সম্মতি, সকল সম্মতি চুক্তি নয়, এটা যদি আমি প্রমাণ করি তাহলে আমাদের প্রথমে বিশ্বাস করতে হবে যে চুক্তির মধ্যে প্রস্তাব এবং স্বীকৃতি ছিল কিনা, চুক্তিটা প্রস্তাব এবং স্বীকৃতি ছিল কিনা, অথবা এই প্রস্তাব এবং স্বীকৃতিটা আইন সিদ্ধ ছিল কিনা বা আইন অনুযায়ী সঠিক ছিল কিনা, এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। অফার এবং অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, আমি যে অফার করলাম, যে প্রস্তাব করলাম, বারবার আমি কয়েকটা উদাহরণ দিয়েছি তোমাদের সাথে। আইনসঙ্গত কোনো প্রস্তাব যদি উত্থাপিত হয় এবং তা যদি স্বীকৃত হয় তখনই কিন্তু চুক্তি হতে পারে। যদি আইনসঙ্গত কোনো প্রস্তাব উত্থাপিত না হয় তাহলে আবার সেখানে আইনগতভাবে স্বীকৃতির প্রশ্নই আসে না। এই প্রস্তাব এবং স্বীকৃতি মনে রাখতে হবে, আমাদের সবসময় ব্যক্ত হতে পারে, অব্যক্ত হতে পারে। মোট কথা প্রস্তাবটা আইনসঙ্গত এবং স্বীকৃতিটা দ্বারাই, প্রস্তাবের দ্বারাই এবং আইনগতভাবে প্রস্তাবের দ্বারাই যে স্বীকৃতি হবে সেটাই আমাদের আসলে চুক্তিতে পরিণত হতে পারে। তারপর আমাদের আইনগত সম্পর্ক, যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা পার্থক্যের মধ্যেও বলছি। দেখো, সম্মতির দ্বারা আমাদের আসলে তেমন কোনো আইনিভাবে আমাদের সম্পর্ক তৈরি হয় না, কিন্তু চুক্তির মাধ্যমে আমাদের কিন্তু এক পক্ষের সাথে আর এক পক্ষের আইনি সম্পর্ক আমাদের তৈরি হয়। তারপর হচ্ছে প্রতিদান। কিছু ব্যতিক্রম ছাড়া সকল চুক্তিতে আইনসম্মত প্রতিদান থাকা আবশ্যক। প্রস্তাব কারক বা প্রস্তাব গ্রহীতা লেনদেনের মাধ্যমে কিন্তু প্রতিদান সম্পন্ন। আমরা যদি কোনো একটা পণ্য আমরা ক্রয় করি, মনে করো এক্স একটা পণ্য আমি ক্রয় করছি, তাহলে আমি পণ্য ক্রয় করার বিনিময়ে আমি প্রতিদান দিলাম, ধরো আমি এটার মূল্য দিলাম 100 টাকা, সেটা হচ্ছে কি? প্রতিদান। চুক্তিভুক্ত পক্ষ সমূহের মধ্যে একে অপরের যা কিছু প্রদান করে তাই হচ্ছে প্রতিদান। তাহলে প্রতিদানটা হচ্ছে কি? চুক্তিভুক্ত পক্ষ সমূহ কি করে? একে অপরকে যা কিছু প্রদান করে। কিভাবে প্রদান করে? যা কিছু প্রদান করে মানে টাকা প্রদান করছে। ধরো এক্স একটা পণ্যের দাম হলো 100 টাকা, এক্স একটা পণ্যের দাম 100 টাকা, তাহলে সে দোকানি থেকে 100 টাকা দিয়ে এই এক্স পণ্যটা যখন কি করলো, মিস্টার রহিম, একটা উদাহরণ দিই, মিস্টার রহিম কি করছে? এক্স একটা পণ্যের মূল্য হলো 100 টাকা, তার কাছে, দোকানের কাছে, সে এক্স পণ্যটা কি করলো? প্রতিদান স্বরূপ রহিম তখন কি হলো? এই এক্স পণ্যের মালিক হয়ে গেল। এর আগে তো ওই পণ্যটার মালিক ছিল দোকানে। যখন সে প্রতিদান দিচ্ছে মানে কি? আর্থিক লেনদেন করছে, তখন সে কি করলো? কিছুক্ষণ পরে ওই পণ্যটির মালিক হয়ে গেল। তাহলে আমাদের এখানে চিন্তা করতে হবে, আইনসম্মত প্রতিদান আমাদের দিতে হবে। এখন আমি ইন্স্যুরেন্স করলাম, একটা উদাহরণ দিই, কোনো বীমা কোম্পানির কাছে, সেখানে আমার বিষয়বস্তু ছিল আমার গাড়ি, আমি শুধু কিছুই করলাম না, আমি কাগজ নিয়ে চলে আসলাম, তাহলে কিন্তু আমার ওখানেও কিন্তু চুক্তিটা হবে না। তাহলে আমার এখানে প্রতিদান বীমার প্রিমিয়ামটা আমাকে দিতে হবে, যে আর্থিক যে বিষয়টা, তাহলে এই বিষয়টা আমার যদি না করে থাকে তাহলে আমার আইনসম্মত প্রতিদান হবে না এবং সেখানে আমার আসলে চুক্তিটা সম্পন্ন হবে। তারপর আইনগত একটা উদ্দেশ্য থাকবে। আমি আগেই বলছি যে চুক্তি করার সময় দেশের প্রচলিত আইনের স্বার্থ থাকতে হবে, যেটা বেআইনি, যেমন চোরা কারবারি
বা মাদকের ব্যবসা করার জন্য যদি আমি অন্য তৃতীয় ব্যক্তির সাথে আমি কখনো সম্মতি হই বা চুক্তি করি, তাহলে সেটা আইনসম্মত হবে না, কারণ এগুলো আমাদের আইন বহির্ভূত কাজ এবং আমার সমাজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর কাজ। তাহলে এই দুটোই হলো অপরাধমূলক কাজ। এই দুটোর জন্য আমার কখনো কোনো রকমের আমার এই নীতি বিবর্তিত কাজের জন্য আমি কখনো কি করতে পারবো না, চুক্তি করতে পারবো না। এবং এই ধরনের চুক্তি আইন দ্বারা বলবৎযোগ্য নয়, তাই এই ধরনের চুক্তিও কিন্তু আইনসম্মত নয়। তারপরে চুক্তি সম্পাদনের যোগ্যতা, যেটা আমি আগেই বললাম, চুক্তি আমি যদি সকল সম্মতি চুক্তি, সকল সম্মতি চুক্তি নয়। আমি যখন চুক্তি করতে যাবো অবশ্যই যারা আইনগতভাবে চুক্তি সম্পাদনের যোগ্য ওই সমস্ত ব্যক্তির সাথে আমার কি করতে হবে, চুক্তি সম্পাদন করতে হবে। যারা আইনসঙ্গতভাবে চুক্তি সম্পাদনের যোগ্য নয়, কারা কারা যোগ্য নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি একটু বলি। যারা দেউলিয়া, মস্তিষ্ক বিকৃতি, ফৌজদারি অপরাধে যারা দণ্ডিত, যারা নাবালক, বাংলাদেশের আইন অনুযায়ী যারা 18 বছরের নিচে, এই সমস্ত ব্যক্তির সাথে আমি সম্মতিও বা কী করবো, চুক্তিও বা কী করবো, আমি তাদের সাথে যদি আমি কোনো কিছু করেও থাকি, রিটার্ন করলে সেটা আমার আইনগত বলবৎযোগ্য হবে না। নির্দিষ্ট বিষয়বস্তু আইনের 29 নম্বর ধারায়, 1872 সালের আইনের 29 নং ধারায় এই বিষয়টা বলা হয়েছে। আমি যদি কখনো এক পক্ষ আরেক পক্ষের সাথে যদি আমি চুক্তি করি, কত নম্বর ধারা, 1872 সালের চুক্তি আইনের 29 নং ধারায় বলা হয়েছে, 29 নং ধারায় বলা হয়েছে যে আমি যদি কখনো অন্য পক্ষের সাথে কোনো বিষয় নিয়ে চুক্তি করি, সেই বিষয়টা আমার অবশ্যই স্পষ্ট হতে হবে, নির্দিষ্ট হতে হবে। যেমন এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে চাই। আমরা যদি বীমা আইনের কথা চিন্তা করি, বীমা চুক্তির কথা যদি আমরা চিন্তা করি, একজন ব্যক্তি তার একটা গাড়ির জন্য বীমা করলো, সেখানে বিমার সময়টা উল্লেখ থাকবে, বিমার প্রিমিয়ামটা উল্লেখ থাকবে, আরও অন্যান্য শর্ত উল্লেখ থাকবে। যদি সেখানে সময় উল্লেখ না থাকে, বিমার অঙ্ক উল্লেখ না থাকে, প্রিমিয়ামের টাকার অঙ্ক উল্লেখ থাকে, তাহলে সেটা কিন্তু আসলে চুক্তি বলা যাবে না। 1872 সালে চুক্তি আইন অনুযায়ী আমাদের তাই বলা হয়েছে যে আমি যে বিষয়টা নিয়ে আমি চুক্তি করছি সেটা সুস্পষ্ট এবং নির্দিষ্ট হতে হবে, সেটা 29 নং ধারায় বলা হয়েছে। এরপরে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে স্বাধীন সায় নিয়ে আমরা একটু কথা বলবো। স্বাধীন সায়, দেখো স্বাধীন সায় মানে যিনি স্বেচ্ছায় সায় দিয়েছে, তাকে কেউ ভুল বর্ণনা দেয়নি, অনুচিত প্রভাবের মাধ্যমে করে নাই, মিথ্যা বর্ণনার মাধ্যমে করে নাই, বল প্রয়োগ করে নাই, তিনি কি করছে, কোনো প্রতারণার বশবর্তী না হয়ে নিজেই কি করছে, সম্মতি দিয়েছে। এই ধরনের সম্মতি যদি দেওয়া হয়, স্বাধীন সায় না থাকলে যদি তাকে জোর করা হয়, যেমন অস্ত্রের মাধ্যমে জোর করছে যে তোমার জমি লিখে দাও বা তোমার গাড়িটা আমার নামে লিখে দাও, তাহলে সেটা কিন্তু আসলে আইনগত সিদ্ধ হবে না, কারণ তুমি তাকে জোর করে এই কাজটা করছো, বল প্রয়োগ করে করছো। অথবা মিথ্যাভাবে প্রলুব্ধ করে অনেক সময় আমরা কি করি, অনেক থেকে আমরা স্বাক্ষর নিই, যেখানে কাগজে স্বাক্ষর করে দাও, যেটা আমরা বিভিন্ন ছবি টবিতে দেখি। এটা আসলে আইনগতভাবে স্বতঃসিদ্ধ নয়। চুক্তি করতে গেলে আমাদের কি করতে হবে, স্বেচ্ছা বা স্বাধীন সায় আমার থাকতে হবে। চুক্তি পালনের সম্ভাব্যতা, এখন এমন অসম্ভব কার্য করছি যে কেউ আসলে চুক্তি পালন করতে পারবে না, যদি সেখানে এরকম অসম্ভব হয়ে থাকে তাহলে সেই চুক্তিটা আসলে বাতিল বলে গণ্য হবে। অসম্ভব কোনো বিষয়ে যদি চুক্তি আমরা করে থাকি সেটা বলবৎযোগ্য হবে না। এবং সর্বশেষ আমাদের যে বিষয়টা আমাদের আছে, চুক্তিটা আমাদের অবশ্যই লিখিত হতে হবে এবং রেজিস্টার্ড হতে হবে। আনরেজিস্টার্ড কোনো চুক্তি কিন্তু আমাদের আইন অনুযায়ী আমাদের স্বতঃসিদ্ধ নয়, কারণ আমরা জানি যে চুক্তিটা নিবন্ধিত নয় বা যে চুক্তিপত্রটা নিবন্ধিত নয়, তার পক্ষ বিপক্ষ কেউ কারো বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবে না, কারণ এটার কোনো প্রমাণ নাই, রেজিস্ট্রেশন নাই। তাহলে অবশ্যই চুক্তিকৃত হবে, নিবন্ধিত হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম অধ্যায়ে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি, তোমাদের সাথে আবারও আমরা একটু পুনরালোচনায় যাব। আমরা কি কি বিষয় আলোচনা করেছি, চুক্তি কি, চুক্তি আইন কি, তারপরে আমাদের আলোচনার বিষয় ছিল সম্মতি কি, চুক্তি এবং সম্মতির মধ্যে পার্থক্য কি, এবং চুক্তির করতে গেলে বা চুক্তি পালন করতে গেলে আমাদের কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা উপাদান বা বিষয় আমাদের পালন করতে হয়। এবং সর্বশেষ আমাদের আলোচনার বিষয় ছিল সকল চুক্তি সম্মতি, সকল সম্মতি চুক্তি নয়। আজকে আলোচনার আমাদের মূল বিষয়বস্তু ছিল আসলে চুক্তি আইন নিয়ে, ল অফ কন্ট্রাক্ট নিয়ে। আমাদের এই আইনটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের চুক্তি আইনটা কি এবং আমাদের আইনগত যে চুক্তি আইনটা কত সালে, তাহলে আমরা এই বিষয়গুলো আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের সব মনে রাখতে হবে আমাদের চুক্তি আইনটা হচ্ছে 1872 সালে।
তো আজকের মতো তোমাদেরকে মোটামুটি আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। তবে চলে যাওয়ার আগে তোমাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো থাকো এবং আমাদের আবারও ব্যবস্থাপনা বিভাগ লক্ষ্মীপুর সরকারি কলেজের পক্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীকে আমরা আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি তোমরা ভালো থাকবা এবং স্বাস্থ্যসম্মত বিধি মেনে তোমরা বাসা বাড়িতে থাকবা এবং আমাদের সকল প্রিয় শিক্ষকের জন্য তোমরা দোয়া করবা। আমরাও সকল ছাত্রছাত্রীদের জন্য সবসময় আমরা দোয়া করি যাতে তারা ভালো থাকে, সুস্থ থাকে। তবে সুস্থ থাকা, ভালো থাকাটা নির্ভর করে মহান আল্লাহ পাকের রহমতের উপর। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা। আমরাও মহান রব্বুল আলমের মহান আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি আমাদের সকল ছাত্রছাত্রী যেন সুস্থ থাকে। এই পর্যন্তই আজকে। আগামী দিনে ইনশাল্লাহ তোমাদের সাথে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ।